নামার পরে যেন একদম সমস্যা সবাই আমাদের সামনে চলে আসে। পরে আমি বলছি যে আমরা আমরা স্টুডেন্ট, পড়াশোনা করি। কোথায় পড়েন? আমি সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো আচ্ছা, তো আপনার তো বোঝার কথা দেশের পরিস্থিতি কেমন, এত রাতে দিকে বাইরে বেরোয় ঘোরাফেরা করা ঠিক? আমি অ্যাকচুয়ালি আমি কালকে চলে যাবো তো, তাই আর কি একটু হ্যাঁ আপনি চলে যাবেন, আড্ডা দেন, আপনার বাসার সামনে রাস্তার সামনে আড্ডা দেন, কিন্তু এদিকে আসেন কেন? আপনারা যান, তাড়াতাড়ি চলে যান, আর কিছু করার নেই কেউ। থার্ড ডে মানে এর পরবর্তী আরো 2 মাস পরে কিংবা 3 মাস পরে আমি আবার আসছি। আসার পরে আমাদের এই মোড়ে মসজিদের সামনে বসে আমরা বেশ করে আড্ডা দিচ্ছি। হুম, না তখন বেশি রাত না, এই হয়তো 10টা সাড়ে 10টা বাজে। ওই দিন আমরা 3-4 জন আছি, আমাদের পিছনে গাড়ি এসে পুলিশের একদম সবাই চেক শুরু করে দিচ্ছে। উইদাউট এনি কথা, এটা আমি আর 3-4 মাস পরে কাহিনী বলতেছি, কোনো কথা ছাড়াই আমাদেরকে চেক শুরু করে দিচ্ছে। পরে ওইখানে আরেকজন মুরব্বী বলছে, "এই এরা আমাদের নাতি, এরা পড়াশোনা স্টুডেন্ট।" ও আচ্ছা আচ্ছা, চলে গেছে। আচ্ছা, তো এইসব কাহিনী কিন্তু আমি একটা আমার মারে বলি না, কারণ বললে আমার রাতে বেরোতে দিবে না, তোমার বাইরের দরকার কি আছে, বলি নাই। তো এই চেকিং এর ঘটনাটা কি রাতে না দিনে? রাত, রাতে, সবগুলো রাতের কাহিনী, দিনের কোনো কাহিনী নেই। তো আমারে অবশ্যই এর বাসা থেকে আমার নানু বলতেছে যে তোরে অমুকে দেখা করতে বলছে। মানে আমার একটা মামা আছে আজহার, আজহারের মা ওই গ্রাম অঞ্চলে আর কি এটা আজুর মা ডাকে, সে আজুর মা তোর এটা দেখা করতে বলছে। আমি সময় করতে পারতাছি না। এরপরে কি জানি হঠাৎ করে একদিন আসলাম, নানু বাসায় আসে, বলছে এই ও তোর এটা নিয়ে ওই ইয়ার এখানে আসছে, তার ছেলের বাসায় আসে, তুই এখানে যা, চরপাড়া মেডিকেলের অপোজিট সাইডে বাসা আছে এখানে। আমি আচ্ছা ঠিক আছে যাও। কি মনে করি না, ওই যে আমার সর্বক্ষণের সাথে যেটা শিষ্যর কথা বললাম, এটা নিয়ে আমি গেছি, চল। ওইখানে গিয়ে নানু দেখে আমার এই প্রত্যেকটা কাহিনী উনি বলে দিচ্ছে আমাকে, মানে বললে বিশ্বাস করবো না, আমার মানে শরীর রোম দাঁড়ায় গেছে যে এই কাহিনী তো আমি বাইরে কোথাও আলোচনা করি না, আর আমার ফ্যামিলি কারো বলি নাই, নানু জানবো কেমনে? ও উনি আপন নানু না? আপন নানু না, আমার আম্মার চাচি। চাচি, আচ্ছা আচ্ছা। একই বাড়ি, পাশাপাশি করে। পরে বলতেছে তুই এত ঘন ঘন দক্ষিণ দিকে যাস কি জন্য? উনি কিন্তু আমার বাসায় কখনো আসে না। আমি যে প্রতিদিনই রাত, ও এটা বলছে রাত বিরাতে এত ঘন ঘন দক্ষিণ দিকে যাস কেন? আমি নানুর তো জানার কথা না, উনি তো আমার বাসায় কখনোই আসে না। পরে বলতেছে তোর তো 2 দিন পুলিশে ধরতে ধরতে তুই বেঁচে গেছস। মানে আমি মানে আমার মনে ভিতরে কাঁপুনি দিয়ে উঠে গেছে নানুর কথা শুনে। পরে বলতেছে যে রাত বিরাতে ওদিকে যত যাবি না, আর একটা তাবিজ নিয়ে রাখবি। আমি আচ্ছা ঠিক আছে নানু। আমি বাসায় আসা আমার আব্বাকে বলছি, আব্বা সাথে সাথে পকেটে টাকা বের করে দিছে। কারণ এই তাবিজটা ইউজ করতে হবে অষ্টধাতুর তাবিজ। অষ্টধাতুর তাবিজটা একমাত্র ওই যে ছোট বাজারের দিকে একটা ইয়ার দোকান আছে, ওখানে পাওয়া যায়। উনি দেন নাই কেন? হুম, আপনার ওই নানু দেন নাই কেন তাবিজ? নানুর হাতে তো অবশ্য তাবিজ থাকে না, উনি বলছে যে অষ্টধাতুর একটা তাবিজ রাখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য আমি পরে অষ্টধাতুর তাবিজ কিনে নানুর কাছে দিয়ে আসছি, পরবর্তীতে উনি ইয়ে করে তাবিজটা আমাকে দিয়েছে। মজার বিষয় হচ্ছে এর কিছুদিন পরে আমি ওই ইয়েতে গেলাম, ওয়াটার কিংডম। ফ্যান্টাসি ওয়াটার কিংডম। তো একটা চেনের মাঝখানে তাবিজটা লাগাম, তো তাবিজটা দেখতে, কারণ তো খালি গায়ে নামছি, দেখতে একটু অড লাগতেছে না গলায় তাবিজ। আমি এটা করছি কি পকেটে রাখছি, পরে আসার পর থেকে তাবিজও পাই না, সেটা একটা চেন ছিল, চেনও পাই না, হারাই গেছে। বাসায় এসে পরে বলছি, বলছে তুমি আবার যাও তোমার নানুর কাছে গিয়ে আরেকটা তাবিজ নিয়ে আসো। পরে আমি গেলাম, নানু বললাম যে নানু তাবিজ তো হয়ে গেছে, কয় হারানোর কথা। আর পরে বলতে দিতে বলছে ঠিক আছে কয়েকদিন সময় দে। পরে কয়েকদিন পরে আবার তাবিজ আরেকটা দিছে। পরে আবার যেটা এ করে এইভাবে আমি রাখছি, আর কোনো ইয়ে হয় না। তো এই হলো একটা কাহিনী, নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় কাহিনীটা বলি। আমার সাস্টেন পোলাপান যারা বলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ভার্সিটি লাইফটা কিন্তু অন্যরকম। 31st নাইটে কিন্তু কম বেশি সবাই একটু ড্রিঙ্কস করে, অকেশনাল। তো আমি তখন অডিটরে চাকরি করি, ভালো কথা। বিয়ে করছি গ্রাজুয়েশনের পরে? গ্রাজুয়েশন পরে, জবে ঢোকার পর। তখন বিয়েও করছি, আমি বিয়ে করছি 3-4 মাস হয়েছে। তো 31st নাইটে আমি আসি নাই। আমার এক বন্ধু ওই উত্তরখানে প্রেমবাগান আছে, ওখানে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে, সাথে আরেকটা ফ্রেন্ড আছে, ও আবার ইকোনমিক্সের। আমার 2টা ফ্রেন্ড এখানে, একটা হচ্ছে আমার নিজের ডিপার্টমেন্টের বিবিএ, আর হচ্ছে ইকোনমিক্সের। তো ওখানে গেলাম, তো একজনকে পাঠানো হয়েছে যে তুই গিয়া একটা বোতল নিয়ে আসবি। তারা পাঠাইছি প্রায় আমরা 11টার দিকে।
12টা 1টা বাজে, ওই সারানো ফোন নেয়, ফোন দিয়ে ফোন করে না। পরে 1:30টার দিকে সে ফোন দিয়ে বলতেছে, দোস্ত ম্যানেজ করতে পারিনি। আমার আর আমার মামা দুজনে ম্যানেজ প্রচন্ড খারাপ হয়েছে, ওটা 14 গোষ্ঠী উত্তর করে দিছি আমরা। এরপরে 2 দিন পরে আমার মামা আর আমি মানে ঢাকা শহরে কোনো একটা জায়গায় আমরা গেছি, গিয়া ওই অল্প দ্বীপে এরপরে চলে আসছি। ঠিক আছে। এরপরে নেক্সট উইকে আমার বলতে যাই সোহেল চল আবার যাবো আমরা। তুই কেন মামা? কই আমি আমার কলিগ জন বলছে আমরা ওখানে গেছি, তো এখন সেও বলতেছে আপনারা গেলাম, আমার নিয়ে গেলেন না। আমিও একটু মাঝে মধ্যে একটু সেলিব্রেট করতাম। আচ্ছা তো এখন কি? তুই আয়। তোমার ফ্রেন্ড না, সে তোরা নিয়ে যেতে বলছে। আচ্ছা ঠিক আছে, গেলাম। গিয়ে ওদিন অল্প স্বল্প ট্রাই করে চলে আসছি। তো আসার সময় ওদিন একটু ওরা আমাকে হালকা ধরে ফেলছিল, তো আমার মামা একটু টেনশন করতেছিল, আমার ফ্রেন্ড এটা মামাটা কি সম্ভব কি আর কি। তো আমি ক্যান্টনমেন্টে ফার্ম গেট থেকে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকবো, সে আমার একা সাথে ভয় পেতেছে। তুই যেতে পারবি? আমি কই, তুমি কি মনে করো মামা? আচ্ছা গেছি। তো এইসব কাহিনী তো আমি থার্ড পার্সন কাউকে বলি না, এটা আমার একদম টোটালি পার্সোনাল একটা বিষয়। তো আর নেক্সট উইকে যখন বাসায় আসি, আমার বাসার পিছনে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে আমি, আমার আম্মা, নানু আর আমার ওয়াইফ। তো হঠাৎ করে আমার নানু বলতেছে যে, ওই নানু? আমার নানু, ও আচ্ছা। আমার নানু বলতেছে যে এই আজুর মতো তোকে একটা কথা বলতে বলছে। আমি বলি, কি কথা? বলছে সোলকে পুলিশ এসব আজে বাজে জিনিস যেন না খায়, যদি খায় হয়তো কোনোদিন পথে ঘাটে চপ থাপ্পড় মারে বয়ে থাকতে পারে। আমি তো ভিতরে একদম চমকে গেছি, বললাম নানু বলে নে কি আজে বাজে জিনিস খাই, বলে নে। আমি জিজ্ঞেস করছিলাম তো কি আজে বাজে খায়, তখন সে বলছে এখন বললাম না, আরেকবার এরকম করলে সব ভেঙে বলে দেবো। আমি তো ভিতরে ভিতরে মোটামুটি ইয়া হয়ে গেছে। পরে আমার ওয়াইফ এসে বলতেছে, আমি তোমার প্যাকেট কিনে দেবো খাইও, সিগারেটের কথা বলতেছে। আমি তো বুঝছি যে বলছি কোনটা কি খাইনি আল্লাহ। এরপরে আমি ঢাকা গিয়া মামারে বলছি, মামা এই যে কানে ধরে আমি তবা করলাম, আমি খাবো না। আমি আর খাবো ধরে বাদে পিটে লাগবে যাবো। এবার যে কথা বলছে এই যে বাদ দিছি, আচ্ছা আচ্ছা। এর পরবর্তীতে আমার এই লাইনে আমার কোনো মানে আমার ইয়েও চলে গেছে, কোনো আকর্ষণ যেটা বলে কিসের থাকবে, বয়স হয়েছে সব সব বাপ। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে কাহিনী। আপনার দাওয়াতে খুব ইন্টারেস্টিং। ও শুধু এটা না, আমি বলি উনি বলছে যে ও কি জানে না ওর প্রতি আমার একটা নজর আছে। আমার আমার প্রতি নজরটা কবে থেকে, আমি এবার ওই কাহিনীটা বলি। আমার যখন বয়স 7 থেকে 8 মাস, কোলের বাচ্চা, জি। আমাদের নানুদের বাড়ির সামনে একটু একটা পুকুর, তারপর একটু জঙ্গল, জঙ্গলের উপাশে একটা বাড়ি আছে। তো ওই বাড়িতে ঝগড়া লাগছে, তখন ওরা মাগরিব আজান দিচ্ছে। আমার আম্মা, আমার যেদিন কোলের বাচ্চা, ওই আমারে নিয়া না ওদের ঘরের যে একটু বাড়তি অংশ থাকে না, ওখানে পিড়া মানে পিড়া বলে একটু উঁচু জায়গা, ওইখানে সাইডে দাঁড়ায়, ঘরের কোনাতে সাইডে দাঁড়ায় আমাকে দুধ খাওয়াইতেছে আর ওই ইয়েটা শুনতেছে ঝগড়া। এরপর থেকে আমাকে যখন বাসায় মানে ঘরের ভিতরে নিছে, বেশি না আমি হচ্ছে 2-3 ঘন্টা পর থেকে মানে কি পাতলা পায়খানা এবং বমি। বাচ্চাদের কিন্তু দুই জিনিস খুবই খারাপ খুবই অবস্থা, সেনসিটিভ জিনিস। মানে পানিটা চলে যায় তো বোঝা। তো আমার বেশি 2-3 ঘন্টা পর থেকে নাকি একদম নেতা হয়ে গেছে, মানে আমার কোনো সারা শব্দ নাই, কোনো কিছু নাই। ওই দিন কোনো মতন সারা রাত মানে চিল্লা চিল্লিতে লেগে ওরা খুব ভোরে তারা আমার নিয়ে গেছে হাসপাতালে। আমি কাহিনী বলতেছি 82 মানে 1982 সাল। তখন কিন্তু এখন যে হাসপাতালে এত আধুনিকায়ন হয়েছে এরকম তখন এটা হয় নাই। মানে আমার অবস্থা দেখে ডাক্তাররা বলতেছে আমি তো আর কোনো কিছু বুঝতে পারতেছি না। ওই সময় তো ডায়রিয়াতে প্রচুর বাচ্চা মারা হ্যাঁ, যেত। তখন তারা আমাকে তারা একটু ছোটখাটো কিছু ওষুধ টষুধ দিয়ে বলছে যে দেখেন এখানে আমাদের আর কোনো কিছু করার নাই, আপনার ওষুধটা খাওয়ার চেষ্টা করেন আর বাকিটা আল্লাহ দিচ্ছে। আমার আম্মা তো মোটামুটি সেন্সলেস হয়ে যাবো কান্নাকাটি করতে করতে। তো এই অবস্থাতে আমাকে নিয়ে আসছে আমাদের বাড়িতে। আনার পরে হঠাৎ করে নানুর মনে হলো যে ওই যে আমার যে নানুর কথা বলে আজুর মা, উনি মাগরিবের নামাজ পড়তে মাগরিব নামাজ পড়তে বসছে, আসর কিংবা মাগরিব যেকোনো একটা, ওই নামাজ পড়তে গিয়ে আমার নানু ধরছে যে তুমি নামাজটা পড়ে পড়ো, আমার নাতির আগে বাঁচাও। তো ওই নানুরা মোটামুটি নামাজ বাদ দিয়ে নানুদের তুলে ধরে নিয়েছে। আর আসার পরে আমারে নানুদের ঘরের বারান্দাতে শোয়াইছে আর আমার পরে আঙুলে নানু ধরছে, ধরে উনি উনি জিন হাজির করছে।
পরে মোটামুটি আমার চিকিৎসা যা যা করার মানে অনেকক্ষণ যাবো সবার সামনে সবার সামনে আচ্ছা আচ্ছা চিকিৎসা করতেছে, মানে মোটামুটি যেটা বলে যে আমি যতদূর জানছি মাটির কলসি আছে না, কলসিতে 3 কলস না কয় কলস পানি আনাইছে, এটা নিয়ে পুকুর থেকে একদমই নিয়ে আসতো, পানিটা ভরে একদমই নিয়ে আসতো এগুলো না। আমি 7-8 মাসের বাচ্চা একটা বাচ্চা যদি 1 কলস পানি ঢালে দিত তো নিউমোনিয়া হয়ে মারা যাবে। আমাকে তো এমনিও তো সারাদিন ডায়রিয়া দুর্বল। হ্যাঁ হ্যাঁ একটু করছে কিছু হয় না। এরপরে বলছে আমাদের নাম বলছে একটা তামার পয়সা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তামার পয়সা নিয়ে এসে আমার হাতে দিচ্ছে, আমি দেখে হাতে মুঠো করছি। এরপরে আমার যেখানে শোয়াইছে মানে বারান্দা পরে সে উঠানোর পরে সে রান্না করে গ্রামের এগুলো কিন্তু এরকম হয়। পরে আমার শেষ মনে বলছে যে পয়সাটা ছুঁড়ে মার। আমি অতটুকু বাচ্চা, আমি চোখ খুলি নাই, গেছি না, আমি হাত যে এভাবে করছি, এই উঠান পার হয়ে রান্নাঘর পার হয়ে পিছনে গিয়ে তামাক পার করছে। এরপরে চোখ খুলছে, চোখ খুলে চিল্লানি শুরু করছে আমি, আর ওই নানু আস্তে আস্তে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা নিজে মিডিয়াম হয়ে কাজ করতেন। আচ্ছা আচ্ছা উনি কি পারিবারিক সূত্রে এরকম করতেন না উনি নিজে ওনা ওটা ওনার কাছে মনে হয় আগে থেকে ছিল, ওনার হয়তো পরে বিয়ের আগে থেকে ওনার সাথে একজন জিন আছে। তো ওই যে আমাকে যে সে সেভ করলো, সবকিছু মালিক আল্লাহ, কিন্তু উসিলা তো কারো তাহলে বলতে পারেন যে উনি ছিল উসিলা না। যাও এরপর থেকে খুব সম্ভবত আমার প্রতি তার একটা আলাদা এই জন্য আমি আমার লাইফে আমি বেশ কয়েক জায়গায় দেখছি যে মানে ভালো কোনো বিপদে আমি পড়তে যাইতেছি ওইখান থেকে হঠাৎ করে ঘুরে চলে আসছে। তো এইসব কাহিনী কিন্তু মানে এইসব কারণে ওই নানু কিন্তু আমার প্রতি একটু অন্যরকম সফট কর্নার আছে। এমনকি এটা বলছে যে আমি যদি সেরকম প্রবলেম করি তাহলে যদি আমি ডাকি সে চেষ্টা করবে আমার ইয়ে করার জন্য সাহায্য করতে। অথচ আমি কেন ইয়ে করে জানি, আমি তো নামাজও করি না তেমন করি না। হ্যাঁ আমার প্রতি কেন নজর সাহেব যায়। আরেকটা কাহিনী বলি এই পার্সপেক্টিভ, আমি সাধারণত সবাই বলি না কাহিনীটা। আমাদের রেল ব্রিজ আছে না, এই যে রেল ব্রিজটা ক্যাপিটাল রেল ব্রিজ, আমি তখন কলেজে পড়ি। আমরা 1 নম্বর পিলার 2 নম্বর পিলারের নিচে নামে কিন্তু আমরা কার্ড খেলতাম, 4 বন্ধু কার্ড খেলতাম 29। একদিন কি হলো মনে হলো তখন পানি একদম কর্নার পর্যন্ত চলে আসে, পুরো ইয়েতে আমরা এখানে লাফ দিব, লাফ দিয়া সাঁতার দিয়া তীরে আসবো। আমার বাড়ি চরে, আমি ভালো সাঁতার পারি, তো এই জন্য সব দিলে যে তোরা আগে লাফ দেয়, আমি সবার শেষ লাফ দেবো। হঠাৎ করে আমি সব দিয়ে লাফ দেওয়ার পরে আমি বলি যেখানে পিলারটা আছে না, পিলারে কিন্তু একটা পানি যদি এরকম একটা পাক দেয়, পিলার আশেপাশে একটা হ্যাঁ আমি তো এখান থেকে লাফ দিচ্ছি একটু দূরে, লাফ দিয়ে আমি এখন সব ভিজাতেছে, আমি কিছু হঠাৎ করে কি মনে হলো মানে ভয় ঢুকে গেছে যে পানি তো ঘোলা, যে সাথে কিন্তু শ্মশান ইয়াদের পোড়ায় কিন্তু ওই এখানে ওটা বেশি দূরে না কিন্তু কলা গাছ ভাসে আসতেছে কচুরি বানা দেখে আমার কি মনে হলো, আমি ভাবতেছি বিশেষ যদি কিছু আমার টান দেয় তাহলে তো আমি শেষ। আমি এমন ভয় পাইছি, আমি আমার সামনে যেটা যেতেছে না ওটা দেখলাম যে প্রায় 30 কাছে কাছে ডাকতেছি রাজীব রাজীব, ওরা হাসতেছে ওরা সবাই, কারণ ওরা ভালো করে জানে আমি ভালো সাঁতার জানি, মজা করতেছি আমি যে রাজীব রাজীব আয় তুই আয় না। এখন আমার দিয়ে আমি হাত পা নাড়াতে পারতেছি না, এই অবস্থা মানে স্টিফ হয়ে গেছে সবকিছু, মানে আমার মাংস পেশিগুলো আমি নড়াচড়া করতে পারতেছি। এখন আমি কোনো মতে আল্লাহ আল্লাহ করতেছি, আমি কোনো মতে মানে নাকটা ভাসায় রাখছি আমি, যে আমার কারণ স্রোতে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে ওদিকে। তারপরে যখন দেখছি আমি হাত পা নাড়াচড়া বন্ধ করে ভাসায় রাখছি, তখন ওই লাভ দিছে রাজীব। 7টা জন আমার কাছে কাছে আসতেছে, মোটামুটি অনেক টাকা আসার পর হঠাৎ করে দেখলাম হাত পা মনে হচ্ছে আমার কিছুটা ইয়ে হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা মোটামুটি 150-200 গজ ইয়াতে ওদিকে একটা বাড়ির মতো আছে, ওদিকে ড্রেন আছে, ওই সাইড থেকে আমরা উপরে, আর এতটা হয়েছে উপরে ওঠার পর দাঁড়া থাকতে পারতেছি না, আমার পায়ে কোনো শক্তি নাই, বসে পড়ছে, প্রায় আধা ঘন্টা করে বসে রয়েছি। এই কাহিনী কিন্তু আমার নানুকে বলে না, কিন্তু নানু এই কাহিনী জানে। এইটা যখন হচ্ছে তখন আপনার বয়স কেমন? ওই কত 18-19, কারণ আমি ইন্টার ফার্স্ট ইয়ারে বলে ইন্টার এই তখন তো আমার কিছু একটা হয়ে যাওয়ার কথা, যেহেতু আমার আপনার উপর করতে পারতেছি না, কিন্তু শেষ পর্যন্ত বললাম না যে আমার নাকটা ভাসে আছে কেন কে বিবে, আমার তো হাত পা স্টিফ হয়ে গেছে, যে আমার ডুবে যাওয়ার কথা, কারণ ভাসে থাকতে গেল হাত পা কিন্তু নাচড়া করতে হবে, একটু হলে নাচড়া করতে হবে, আমার হাত পা সব স্টিফ হয়ে গেছে, তারপর আমি ভেসে রয়েছি কিভাবে।
আপনার কখনো মানে ইচ্ছা হয় না যে ওনার জিন দেখতে বা এরকম কিছু? আই থিংক যে আপনি একবার জিজ্ঞেস করছেন যে না, আমি জিন দেখা বা ওইদিকে something। আসলে ওই নানুর সাথে ওইভাবে কথা বলি নাই, কিন্তু আমার আসলে এটা কখনো ইয়ে হয় নাই। আমার মনে হচ্ছে যে যেমন আছে এভাবে ভালো আছে, চলতেছে, চলো। চলতেছে, চলো। আর তার উপরে যে কনস্ট্যান্টলি একটা চিন্তা যে কিছু একটা উল্টাপাল্টা করলেই তো দেখে না না না, এটা কাইন্ড অফ প্রাইভেসির একটা ব্রিচ টাইপেরই লাগার কথা। না, কিন্তু স্পেশালি ওই না, টাইপের আমার কিন্তু এছাড়া আমি বাসার ভিতরে কি করলাম না করলাম ওইগুলো কিন্তু তার কোনো হেডেক না। কিন্তু আমি যদি কখনো বেলাইনে চলে যাওয়ার চেষ্টা করতেছি, তখন কিন্তু আমাকে কিছু একটা ইয়ে করছে, না এদিকে যাওয়া যাবে না, এটা করা যাবে না। আমি যেমন বুঝে গেছি গা। ওনার ফ্যামিলির বাকি কেউ কি এরকম আছে? না, এরকম জাস্ট উনি। শুধু just উনি। উনি কি ট্রিটমেন্ট করতেন বা এরকম নাকি হ্যাঁ, হ্যাঁ। জিন হঠাৎ করে নিজে থেকে না 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 না, না। উনি মোটামুটি কারো কোনো সমস্যা হলে ওই জিন হাজির করে উনি ইয়ে করতে পারতেন। চিকিৎসা করতে পারতেন। আচ্ছা, আচ্ছা। Interesting. তো মারা দেখা করতে মারা পারলে গেছে ভালো। 2-3 বছর বেশি হয়েছে মারা আচ্ছা, গেছে। আচ্ছা। আমি আবারও বলি যে আল্লাহ ওনাকে মাফ করুন। হুম। আমার প্রতি ওনার যথেষ্ট ইয়ে ছিল। তো এই জন্য বললাম এই যে আমি এত শিক্ষিত হওয়ার পরেও আমি তাবিজ এখনো পর্যন্ত আছে রাখছি। আপনারা তো বেশ স্পেশাল একটা ইয়ে করে রাখা। হ্যাঁ, আরো কাহিনী আছে। উনি বলছে যে আমার প্রতি অন্য কিছুর একটু নজর আছে। আপনার কি তুলা রাশি নাকি? না, আচ্ছা, আমার রাশি বৃশ্চিক। আচ্ছা। সাধারণত একটু দেখি যে তুলা রাশি টাইপের যারা তাদের মধ্যে এই টাইপের একটু সাইকিক্যাল হ্যাঁ, ইয়ে বেশি থাকে। থাকে। কিন্তু আর আমি পার্সোনালি রাশিটা সেক্ষেত্রে খুব একটা জানি না, বুঝিও না, বাট শুনি আর কি। শোনার কথা তো আমি জন্ম তারিখ অনুযায়ী সবাই বলে যে আমার যে মানে একটা রাফ হিসাব আচ্ছা, বলে যে আপনি কি কখনো কিছু দেখছেন মানে মানে অস্বাভাবিক রাইট কিছু। ইন ফ্রন্ট অফ ইওর আইজ এরকম something? না, কখনো দেখি না। তবে না, একবার একটা মনে আছে আমার। সেটা ছোটবেলা আমি বলি। তখন ক্লাস 2, 3 কিংবা 4। আমার বাড়ি যেহেতু চরে কিন্তু তৎকালীন আমি বলতেছি এটা 85, 86, 87, 88 সালের কাহিনী কিংবা 89 সাল। চরে কিন্তু পড়াশোনার হার নাই, খুব কম ছিল তখন। কোন চর? বলার চর, আচ্ছা, ঠিক আছে, গরিপুর থানার আন্ডারে, নদীর পাড়ে, মানে একটু ইয়েতে। এটা কি কাশিয়ার চরের ওইদিকে? হ্যাঁ, কাশিয়ার চরের পরবর্তী চরটা আছে বোলার চর। আচ্ছা আচ্ছা। আমার নানা, আমার দাদার ফ্যামিলি বড় ছিল, আমার 8টা ফুফু, চাচা একটা, চাচা কয়টা? একটা, একটা। আর আমার আব্বা, আর 2 ভাই আর বোন। তো মোটামুটি বড় ফ্যামিলি। আর আগে কিন্তু বউদেরকে অনেক কাজ করতে হতো। তো আমার আম্মা এত কাজ করে সন্তানের ইয়ে করবো, আমার নানা বলছে যে তুমি আমাদের এখানে দিয়ে দাও। তো আমি নানাদের বাড়ি থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছি, এরপর তো ঢাকা চলে গেলাম। যেটা আছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ, এটাতে পড়াশোনা করছি 9 পর্যন্ত। আচ্ছা, যাও। তো নন্দবাড়ি থাকা অবস্থায় মানে প্রত্যেক রোজার সময় আমরা চলে যেতাম আমাদের বাড়িতে, রোজার ছুটিতে। আর ততদিন আমাদের একটা নিয়ম ছিল, সন্ধ্যার আগ পর্যন্ত সবাই যত বার খেলাধুলা করবো, কোনো সমস্যা নাই। আজানটা দেওয়ার সাথে সাথে কিংবা একটু আগেই হাত পা ধুয়ে, মানে পুকুর থেকে হাত পা ধুয়ে পড়তে বসবো, কিন্তু বাড়িতে ঢুকবো, তখন বাইরে থাকা যাবে না। তো সেদিন কোনো কারণে আমার একটু দেরি হয়ে গেছে, মানে আজান তখন দিতেছে কিংবা হ্যাঁ দিতেছে, আমরা আগে ধুয়ে ফেলি, আজান দিতেছে কিংবা আজান দেওয়া শেষ এই পর্যায়ে আমি পুকুরে নামছি। তখন পানি প্রায় একটু মানে কমে গেছে আর কি, শীতকালীন। পাটা ধুইছি, ধুয়ে একটু হঠাৎ করে সামনে কি নজর গেছে, আমি দেখলাম কি, বেশি না, আমার থেকে 15-20 হাত দূরে, ওই যে আগে পিতলের ডেক্সিতে রান্না করতো না মানুষে, আমার পিতলের ডেক্সি। তো ডেক্সির যে প্রথম মুখটা, মুখের পর কিন্তু একটা এরকম একটা ভাঁজ থাকে। তো আমার কাছে মনে হলো মিনিমাম 2-3 ফিট লম্বা ওরকম কিছু একটা এরকম পিতলের ভাসলো, ভাইসা ডুবে গেল। মানে আমি প্রচন্ড একটা ধাক্কা খেয়েছি, ভয় পায় আর কি দৌড় নামছে। আমার যদি বলি আমার জীবনে আমি অস্বাভাবিক একটা জিনিস দেখছি। আচ্ছা আচ্ছা। এটা ইভেন এই ঘটনা ঘটার পরেও প্রায় আরো 10-15 বছর পর একটা কাহিনী হয়েছে কি, ওই পুকুরের মানে আমাদের কিন্তু বন্যার পানি ওদিকে উপরে কিন্তু যায়। একবার হয়েছে কি, ওই পুকুরের একটা পাশ একদম পুরা ভাঙা কিছু একটা চলে গেছে, যে এটা একটা ট্রেল রয়ে গেছে। আচ্ছা, মানে কোনো প্রাণী? মানে প্রাণী কি, প্রাণী মানে শক্তিশালী কোনো কিছু না, মানে পুকুরের পার ভাঙা কিন্তু সহজ না। এত সহজ না। এরকম মনে হচ্ছে যে পুকুরের পার ভাঙা কিছু একটা মানে বের হয়ে চলে গেছে এখান থেকে, যখন পানি ছিল তখন। ওই পুকুরের কাহিনী বললাম আমি, যে আমি যদি কোনো কিছু দেখি এই দুটো জিনিস। এই দুটো। আচ্ছা, এই দুটো জিনিস আপনি কখন আপনার মানুষের সাথে শেয়ার করছিলেন? না, না। কখনো না। আচ্ছা, বেশ আপাতত বেশ ঘটনা বহু দিয়ে
আর আমার ভার্সিটি লাইফের আরো কিছু কাহিনী বলে তো আরো অবাক হয়ে যাবো তুমি। ওগুলো শুনবো ইনশাআল্লাহ, ওগুলো শুনবো। ওগুলো কি মানে আপনি একলাই দেখছেন না আরো সাথে কেউ ছিল? না না না, ওটা আমি একা। ভার্সিটির গুলো একা ভার্সিটিতে কোনো কিছু দেখি নাই, কিন্তু ফিল ফিল করছে প্রেজেন্স। আমি একটা ছোট উদাহরণ দিই। হ্যাঁ শিওর শিওর। মানে আমি এখন কিন্তু যে করে একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে যদি তুমি কোরআন পড়তে না পারো, কোরআন শোনো, তুমি অনেক কিছু থেকে সেফ থাকবা। জি একদম। এটা মোবাইল হতে পারে, স্পিকার হতে পারে, এটা কোনো খুবই বিষয় না। খুবই উদাহরণ দিই, আমি এখন যে বাসাটা করছি না, এই বাসার কোনো থেকে একটু সমস্যা আছে হালকা। আচ্ছা এটা আগে থেকে আমি বলি, এক বছর কিংবা 2 বছর আগে, মানে রিসেন্ট একটা কাহিনী বলি। আমি বাসায় একা, আমার ওয়াইফ তার বাচ্চা কাচ্চা নিয়ে তার বাপের বাসায় গেছে। বাসায় এই নতুন বাসা করার পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 1 বছর কিংবা 2 বছর হবে আর কি। তো ওই কর্নার রুমটা, যেটা আমার পারফিউম রাখছে যেটা আর কি, ওই রুমে আমি ঘুমাই। একটু গরমের দিন, আমি ওই বারান্দার দরজাটা খোলা, তো আমি মোবাইল ইয়ে করতে করতে ঘুমাই গেছি। মানে হয়তো কয়টা তখন বাজে হয়তো 12টা 12:30 কিংবা একটার কাছাকাছি বাজে, ঘুরেটা দেখি খেয়াল নাই। হঠাৎ করে মানে আমার তখন ঘুমের গভীর স্তরে পৌঁছায় নাই, মানে ঘুমের কিন্তু স্তর আছে, হালকা ঘুম, একটু গভীর, আর গাঢ়। তো আমার হচ্ছে গাঢ় ঘুমের পর্যায়ে আগে মাঝারি ঘুমটা আছে। এই সময় আমার সাথে যে বাসাটা, তখন এটা হয় নাই। হঠাৎ করে দেখলাম কি, আমার এই কোণার নিচ থেকে 2 থেকে 3টা কুকুর চিল্লাইতেছে, মনে হয় আমার বারান্দার দিকে তাকা তারা চিল্লাইতেছে, কারণ আওয়াজটা সরাসরি আমার রুমে আসতেছে। এখন আমার চোখটা খুলতে ইচ্ছে করতেছে না, যে চোখটা খুলে তোমার ঘুমটা ভেঙে এগুলো যাচ্ছে। চলে যাবে। কিন্তু বিরক্ত লাগতেছে, কুকুরটা দেখেছেন চিল্লাই, এই যা যা, এমনি সেটা বলি। এখন হঠাৎ করে আমার ঘুম ভাঙার সময়, ঘুম ভাঙার পরে যখন এটা হচ্ছে না, হঠাৎ করে মনের মধ্যে ভয় ঢুকে গেল, আরে কুকুর তো কিছু একটা দেখলে চিল্লায়, কিছু না দেখলে শুধু শুধু কুকুরে, মানে 2-3টা কুকুর চিল্লানোর কথা না, একটা কুকুর চিল্লাতে পারে, কোনো একটা কারণ নিজে ডাকতে পারে, কিন্তু 2-3টা কুকুর মনে হচ্ছে আমার দিকে ইয়ে করে তারা চিল্লাইতেছে, সামথিং ইজ রং। আমি ভয় পেয়ে গেছি, কি করব? পরে আমার মোবাইলে কিন্তু সূরা সেভ করা থাকে, সূরা আল মুলক। আমি একটু জোরে সাউন্ড দিয়ে মোবাইলটা ছেড়ে দিয়েছি। আমি উঠে গিয়ে কিন্তু দরজাটা লাগাই নাই, আমার ভয় লেগে গেছে হঠাৎ করে। কুকুরের আচরণ দেখে। তো আমি বলে বিশ্বাস করবো না, আমি সূরাটা ছাড়ার 5 থেকে 10 সেকেন্ড, মানে হয়তো 1-2 আয়াত মনে পড়ছে, এরপরে দেখি কুকুরের আওয়াজটা ওই আস্তে আস্তে দক্ষিণ দিকে চলে যেতেছে, ওই ঘেউ ঘেউ করতে করতে কিন্তু তারা চলে যেতেছে। এরপর আমি হঠাৎ করে ইয়ে করলাম যে না, তাহলে অবশ্যই কিছু একটা ছিল, ঝামেলা ছিল, হয়তো রুমের কারণে কোনো ঢুকতে পারে না, কিছু করতে পারে না, কিন্তু কিছু একটা ছিল। তো এটা কোনো অন্য কোনো ব্যাখ্যা হয় না, কিন্তু আমি সূরা ছাড়ার পরে কিন্তু ইয়ে হয়ে গেছে গা, সেম জিনিস। এর আর কয়েক মাস পরে আবারও এরকম একটা পরিস্থিতি হয়েছে, তখন আমি প্রথমে করলাম কি, আর রহমান সারলাম, কিন্তু দেখলাম যে তেমন একটা ইয়ে হচ্ছে না। 1 মিনিট 2 মিনিট দেখলাম যে আগের মতো তো সাথে সাথে, পরে আর রহমান বাদ দিয়ে আমি আপনার ওই সূরা আল মুলক সারলাম, ওই সেম কাহিনী, যে পরবর্তীতে তারা চলে গেছে। আপনি কি এমনিতে মুখ পড়েন রাতে বা এরকম? কি সূরা মুখ? না, আমি শুনি। শুনে। আর আমি যদি বলি, বেশ কিছু আয়াত আছে যেটা আমার মনে হয় এনি টাইম যদি শুনি আমার ভিতরটা একটু ইয়ে করে দেয়। যেমন আমি বলি, আর রহমানের আর রহমান তো বসে আছে, ফাবি আয়ালাহি রাব্বিকুমা তুকাজ্জিবান, এটা তো অসম্ভব। এটা টাচ করে না এরকম মুসলিম বা ঠিক। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে আল ফাজর, সূরা আল ফাজরের লাস্টের 3টা মানে 2টা আয়াত যেটা আছে, মানে আমি যতবার শুনি আমার ততবারই ভালো লাগে। আর সূরা মুলক পুরো সূরাটাই আমার ভালো লাগে। আমি এতবার শুনছি যে প্রথম 3-4টা আয়াত আমার মুখস্থ হয়েছে। সূরা মুলকের আয়াত কিন্তু একটু বড় বড়, বেশ বড়, কিন্তু আমার এটা প্রথম 3-4 আয়াত আর বেশি, মানে 4-5 আয়াত আমার এমনিতে মুখস্থ হয়েছে, শুনতে শুনতে। শুনতে বুঝতে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি এতবার শুনছি সূরা মুলক। আর সূরা আল ফাজরের যে লাস্টের 3টা আয়াতের মতো মোটামুটি, এটাও আমি শুনতে শুনতে মুখস্থ। আর হাসর, আল হাসরের লাস্টের 3টা আয়াত, কারণ ওখানে তো আল্লাহর মোটামুটি সবগুলো গুণাবলীর কথা বর্ণনা করা আছে, এটাও আমার মোটামুটি মুখস্থ। এই কিছু আয়াত আছে যেটা আসলে মুলক আপনার এত পছন্দ কারণ কি? মুলকের ফজিলতের জন্য?
আসলে ফজিলতের কারণে না, মূল কারণ হচ্ছে এটার আমি বলি মূলত একটা আমার পছন্দ ফ্যাক্টর। ফজিলতের জন্য আসলে। না ফজিলত তো অবশ্যই আছে, কিন্তু আমি যদি বলি আর রহমান, এটা তো অনেকেই সূরাটা পড়ছে, অনেকে তেলাওয়াত করছে, অনেকে ইয়ে করছে, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে সূরা আর রহমান, ওই যে মানসুর মহিউদ্দিন, ওনার টোনে এত ভালো লাগে আচ্ছা, যে বুঝলাম। অসাম, কি যতবার বাংলাদেশে? শুনি বারবার শুনতে ইচ্ছা করে, ওনার টোনটা এতটা সুন্দর। সুন্দর। আর সূরা মুলকের কিন্তু অনেকে আবৃত্তি ইয়ে করে, মানে সরি রিসাইটেশন যেটাকে বলে ইংরেজিতে, যে তেলাওয়াত করছে, তার মাঝখানে আমি বলবো ওনার বাড়িটা কোথায় আমি জানি না, মানে ওই কোন দেশে, হতে পারে ইন্দোনেশিয়া, হতে পারে মালয়েশিয়া, হতে পারে, মানে ওইরকম আর কি ইয়ে আর কি। ওনার নাম হচ্ছে উস্তাদ আব্দুল কাদের, এটা লেখলে আসবে উস্তাদ কাদের। ওনার একটু অন্যরকম ভাবে মূলটা তেলাওয়াত করছে তো। কাদির। হ্যাঁ, উস্তাদ আব্দুল কাদের, ওনারটা আমার এতটা ভালো লাগছে যে ওনারটাই বারবার শুনতে হচ্ছে, মানে স্বাভাবিক তেলাওয়াতের মতো না, অন্যভাবে করছে, ভালো লাগছে। এছাড়াও আর কাছে রিজ্জাল নাকি জানি একটা লোকের নাম আছে, রিজ্জাল, নিগ্রো বংশোদ্ভূত, কিন্তু ওনার এটা খুব সুন্দর, মানে খুব সুন্দর টোনে উনি তেলাওয়াত করছে, এই জন্য বেশ কিছু এটা আমার ইয়ে লাগে। আর হাসরে যে তিনটা আয়াত, তিনটা না বলতে 5টা আয়াত খুব সুন্দর ইয়ে করছে। ওই ফিলিস্তিনের একটা ইমাম আছে গাসসান শোরবাজি, ওই গাসসান শোরবাজির আয়াতটা আমার এত ভালো লাগছে, ওদের মানে চোখে পানি চলে আসে ওনার। এটা আপনি জানেন নাকি জানেন না, ইন্টারাপ্ট করি, যে মানে হচ্ছে কোরআন বা হচ্ছে কিতাবগুলা পড়ে চোখে পানি আসা, এটা হচ্ছে সমস্ত নবীর সুন্নাত। সুতরাং এটা আপনি আল্লাহর কাছে গ্রেটফুল হতে পারেন যে এত ভালো জিনিস আল্লাহ আপনাকে দিয়েছে। এটা আমার জানার মতো এটা সব নবীর সুন্নাত ছিল, আচ্ছা। যে আল্লাহ কিতাব পড়ে তারা কান্না করে দিল। আরেকটা আছে আল ফাজরের হানি আর রিফাই, আরেকজন আছে তেলাওয়াতকারী হানি আর রিফাই, মানে সে নিজে তো তার সে বুঝছে যে কান্না জড়িত বটে, সে তেলাওয়াত করছে, কিন্তু এটা আসলে আমরা তো আরবি বুঝি না, ঠিক আছে, কিন্তু আমি যখন অনুবাদগুলো দেখে দেখে অনুবাদ করে যখন দেখি দেখতেছি, তখন বুঝতেছি সে যে কেন কান্না করতেছে। কোন মুসলমান আছে যে জাহান্নামকে ভয় পায় না? সেটাই। তো জাহান্নামের কথা বললে তো মানুষের চোখে পানি চলে আসার কথা, তো সে বলবে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। অথচ জাহান্নামের বিবরণগুলা কত ভয়ঙ্কর, আমরা কোরআনের অনুবাদটা পড়ি না, দেখা বুঝিও না ঠিক মতো। হ্যাঁ, আর আমাদের ধর্মে কিন্তু একটা জিনিস আছে যে কোরআন শুধু তেলাওয়াত করলে যতটুকু সওয়াব, শুনলে কোনো অংশে কম সওয়াব না। কম সওয়াব না। এবং শোনাটা ওয়াজিব, কেউ তেলাওয়াত মানে হ্যাঁ। আর আরেকটা উদাহরণ দিই যে কোরআন তেলাওয়াত শোনাটা কতটুকু ভালো, আমি বলি বাচ্চাদের প্রতি কিন্তু আমরা এজ এ মুসলিম জিনকে আমরা বিশ্বাস করি সবাই। অবশ্যই, কারণ অবশ্যই। আমার নিজের লাইফে তো অভিজ্ঞতা আছে। না বিশ্বাস করলে তো মানে মুসলমানই থাকবে না। আমার প্রথম দুটো বাচ্চা মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে শুধু শুধু কান্না করতেছে উইদাউট এনি কজ, এমন না যে সে অসুস্থ, সর্দি ঠান্ডা অন্য কিছু, মানে সে এই করতেছে। পরবর্তীতে দেখা গেছে মানে এরকম করলে প্রতিদিন যেদিন কান্নাকাটি করছে, আর পরের দিন ফজর নামাজের সময় আমার আব্বা তারে নিয়ে চলে গেছে আমাদের বাসার পশ্চিম সাইড একটা মসজিদ আছে, হুজুরের কাছে, হুজুরের কাছে একটু মনে কর ঝাড়ফুঁক করে দিছে, মাশাআল্লাহ সে ভালো, কোনো সমস্যা নেই। মানে কেউ বলবে না সে গত রাত্রে আর গত সারা দিন যে তারা এত যন্ত্রণা করছে, এ করবে না, গেল। এখন আমি দোতলায় উঠলাম, আমার মেয়েটা হওয়ার পরে, আমার মেয়ের বয়স এখন 2 বছর 5 মাস, তাকে কিন্তু একবার কোনো হুজুরের কাছে নেয়নি। এমন না যে সে এরকম কোনো ইয়ে দেখাইছে, সে শুধু শুধু কান্না করে, উইদাউট মানে কোনো ইয়া নাই, সে কান্নাকাটি করতেছে। তখন আমি বললাম কি, ঘুম থেকে ওঠার পরে আমি ড্রয়িং রুমে কিন্তু একটা দোলনা ইয়ে করছি, আমি তার এখানে দোলনার মাঝে সবাই দিয়ে দোল দিচ্ছি, আর আমার টিভিতে ওই সোলা স্যার আর রহমান ম্যাক্সিমামই চলছে, আর রহমান আর ইয়াসিন। ইয়াসিন খুবই মানে ম্যাক্সিমাম দেখা গেছে যে মানে মোস্ট কমন মধ্যে আছে আর রহমান আর ইয়াসিনটাই ম্যাক্সিমাম সারা। আমার ওয়াইফ দেখলাম যে তার ইয়েটা হচ্ছে ইয়াসিনের প্রতি বেশি। এইগুলা কারণের জন্য ইয়াসিন সবচেয়ে, এমনকি এটা দেখা গেছে আমি বাস্তব নিজের জীবন থেকে বলতেছি, এটা করার পরে আমার মেয়ে মোটামুটি ঠিক হয়ে গেছে, তার কান্নাকাটি বন্ধ। এটা ভালো, নিজেরা রুকিয়া করতে পারলে এটাই সব থেকে। কিন্তু আমি বললাম তো রুকিয়া তো সবাই পারে না, করতে সম্ভব না, আমরা জানিও না, কিন্তু ওই টিভিতে যদি সূরাও ছেড়ে রাখা যায়, এটা কিন্তু নিয়ম আছে যে বাসায় যদি কেউ তেলাওয়াত তুমি নিজে করতে না পারো, তুমি ছেড়ে রাখো, কোনো সমস্যা নেই।
এই আওয়াজটা যতদূর যাবে তোমার এটা একটা আলাদা Safe হয়ে বরকত যাবে। অবশ্যই তোমার অবশ্যই অবশ্যই ইয়েতে আসবে। এই হচ্ছে আমার কাহিনী। আরো আছে, আমি যদি কথা বলতে চাই আমি সারাদিন বলতে পারবো। জানো সবাই শুনবো আস্তে আস্তে সবাই শুনবো এগুলো আরো ইন্টারেস্টিং এর চেয়ে। আচ্ছা ও সরি আমরা করে ফেলতেছি পরে এগুলো বন্ধ হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, 9টা না আচ্ছা তাড়াতাড়ি এটা আমার শেষ করে মেয়ে ফেলি, laptop এ বেশিক্ষণ বন্ধ। লাগবে না।